নমস্কার। শ্রী শ্রী চণ্ডীর একটি পুটিত মন্ত্র দিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের ৩৮৫তম পর্বের অনুধ্যান পর্বটি শুরু করছি। রোগমুক্তি এবং আরোগ্য ক্ষেত্রে একটি বারবার মন্ত্রের কথা বলা হয়। রোগান শেষাং পহংসি তুষ্টা রুষ্টাতু কামান সকলানভীষ্টান তামাশ্রিতানাং ন বিপন্নরানাং তামাশ্রিতা হাস্রয়ন্তং প্রয়ান্তি। এটি আমরা রোগের মুক্তি বা আরোগ্য লাভের জন্য শ্রী শ্রী চণ্ডীর এই পুটিত মন্ত্র আজকের সৎকথার ৩৮৫তম পর্বের দিনে প্রথমেই স্মরণ করলাম। আজকে আমাদের অনুধ্যানের বিষয় ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম চিকিৎসক বা সাহেব চিকিৎসক ডাক্তার জন মার্টিন কোটস। তার কথা আমরা অনেকেই জানি না। আমরা ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কথা জানি, কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কথা জানি, আরও অন্যান্য ডাক্তারদের কথা জানি, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রায় ৬৭ জনের মতন চিকিৎসা করেছিলেন এবং সেই চিকিৎসা কার্যটি একেবারে এক অন্যতম লীলা। এও ছিল ঠাকুরের লীলা, কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাঁর ব্যাধির পরোক্ষ একটা তাৎপর্য ব্যাখ্যা করেছেন। কেন তার এই ব্যাধি? বলছেন এতে আগাছা যায়, যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকবে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই যাদের সকাম ভক্তি তারা ব্যারাম অবস্থা দেখে চলে যাবে। প্রত্যেকের ক্ষেত্রেই সেই ঘটনাটি আসলে তাই হয়েছিল এবং অন্তরঙ্গদের মধ্যেও ঠাকুর বেছে নিয়েছিলেন আশিষ্ঠ, দ্রঢ়িষ্ঠ এবং বলিষ্ঠ কয়েকজন যুবককে। শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন যে একদিকে ঠাকুরের শুদ্ধ নিঃস্বার্থ ভালোবাসার প্রবল আকর্ষণ এবং অন্যদিকে নরেন্দ্রনাথের অপূর্ব সখ্য ভাব এবং উন্নত সঙ্গ একসঙ্গে মিলেমিশে এমন এক মধুর বন্ধনে আবদ্ধ করেছিল যে নানান পরিবার থেকে এলেও তারা পরস্পরকে অতি আপনার বলে সত্য সত্য যেন জ্ঞান করতে বা অনুভব করতে পেরেছিলেন। এবং আমরা জানি যে ঠাকুর দক্ষিণেশ্বর থেকে প্রথম শামপুকুর বাটিতে আসেন এবং তারপর কাশীপুর উদ্যান বাটিতে যান। এবং এই যে ঠাকুরের অন্তলীলা, যেটি অসামান্য একটি বই, যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্তলীলা, সেটি পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের এক উল্লেখযোগ্য গবেষণাপূর্ণ দলিল স্বরূপ। সেইখানে আমরা পাচ্ছি বা স্মরণ করলেই দেখা যায় যে ঠাকুরের বসবাসের এই যাবতীয় খরচপত্র গৃহীদের কাছ থেকে আসতো, কিন্তু একবার এই গৃহী এবং ত্যাগীদের খরচপত্র নিয়ে মতান্তর হয় এবং তিনি ত্যাগীদের পক্ষ নেন। পরে অবশ্য গৃহী এবং ত্যাগীদের মধ্যে মিলন করিয়ে দিয়েছিলেন। পুঁথিকার সেইটি বলছেন, গৃহী সন্ন্যাসীতে দুয়ে সমান আদর, মধ্যে বাধাইয়া দ্বন্দ্ব করিলা রগর। অর্থাৎ তিনি এই ঘটনার মধ্যে দিয়ে গৃহী এবং ত্যাগী উভয়কেই নিজ নিজ ভূমিকা সম্পর্কে সচেতন করিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে ঈশ্বর লাভের যে পথ সেটা রুচি এবং বৈচিত্র্য অনুযায়ী বিভিন্ন। প্রত্যেকের নিজস্ব নিজস্ব রুচি থাকবে, বৈচিত্র্য থাকবে এবং তার মধ্যে দিয়েই সেই ঈশ্বর লাভ, কারণ সেইটি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। 1885 খ্রিস্টাব্দের প্রথম দিকে এপ্রিল মাসে ঠাকুর প্রথম গলায় ব্যথা অনুভব করেন এবং ওই ব্যথা ক্রমশ বাড়লে ভক্তরা ডাক্তারদের ডেকে আনেন। কথামৃতের পলতে পলতে আমরা সেই নির্দেশগুলি পাই, সেই চিত্রপটগুলি পাই। 24 এপ্রিল 1885 খ্রিস্টাব্দ ঠাকুর সেদিন বলরামবাবুর বাড়িতে এসছেন। নরেন্দ্র মাস্টার প্রভৃতিকে ঠাকুর বলছেন, কে জানে বাপু, আমার গলায় বিচি হয়েছে, শেষ রাত্রে বড় কষ্ট হয়, কিসে ভালো হয় বাপু। কথা বলতে বলতে ঠাকুরের মুখ শুকিয়ে যাচ্ছে দেখে তিনি বলছেন, মুখ শুকুচ্ছে তা ন্যাসপাতি খাবো কি জামরুল? ঠাকুর অবতার নরলীলার গুচ্ছ অর্থ বলছেন। কেন এই মনুষ্যলীলা? বলছেন কেন জানো না, এর ভেতর তার কথা শুনতে পাওয়া যায়, এর ভেতর
তাঁর বিলাস এর ভেতর তিনি রসাস্বাদন করেন, আর সব ভক্তদের ভেতর তাঁরই একটু একটু প্রকাশ। ঠাকুর তাই মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, তাকে মণি বলতেন, সেই মণিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা রোগ কেন হলো? তখন মাস্টারমশাই বলছেন, আজ্ঞা মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না। তারা দেখেছে যে এই দেহের এত অসুখ, তবুও আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না। ঠাকুর হেসে বললেন, বলরামও বললে আপনার এই, তাহলে আমাদের আর হবে না কেন? অর্থাৎ এই রোগের সময়ও ঠাকুর যেন ঈশ্বরীয় প্রসঙ্গে মগ্ন হয়ে রয়েছেন এবং জগৎকে জানিয়ে দিচ্ছেন যে এই রোগ যে দেহের রোগ, সেই দেহের রোগের মধ্যেও সেই আধ্যাত্মিক চেতনাকে, ঈশ্বরীয়কে, প্রসঙ্গকে ছাড়া যায় না এবং ঈশ্বর লাভের যে দৃঢ় পরাকাষ্ঠা, সেটিকেও কখনো হাতছাড়া করা যায় না। শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ তিনি লিখছেন সুন্দর করে, লীলা নিঃসন্ধি রসময় শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে উদ্যানবাটির দেহরোগের আরোগ্য নিকেতন রূপান্তরিত হয়েছে ভবরোগ নিরাময়ের আলয়ে। অর্থাৎ সেই দেহরোগ যেটি ঠাকুরের হয়েছিল, তার যে আরোগ্য নিকেতন, যেটি কাশীপুর উদ্যানবাটি, সেই আরোগ্য নিকেতনের টি যেন রূপান্তরিত হয়েছে ভবরোগ নিরাময়ের আলয়ে। ঠাকুর এই রোগ ডাক্তারদের সম্পর্কে কি বলতেন, কি মানতেন, ধর্মীয় মতে যেমন সংশয় মুক্ত দ্বিধাহীন হয়ে চলার উপদেশ দিয়েছেন, তেমনি প্রাত্যহিক জীবনে চলার পথটিকেও ঠাকুর বিশেষ করে চিকিৎসকদের ব্যাপারেও আস্থা এবং বিশ্বাস রাখার কথাটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, কি জানো, সকলকেই বিশ্বাস করতে হয়, না হয় কারুকে নয়। তিনি ডাক্তার কবিরাজ হয়েছেন, তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয়, মানুষ মনে করলে বিশ্বাস হয় না। মন্ত্র তীর্থ দেব দ্বিজ আর ঔষধ, মন্ত্র তীর্থ দেব দ্বিজ আর ঔষধ, এদেরকে যদি বিশ্বাস না করেন তাহলে কাজ হবে না, এদের ওপর বিশ্বাস রাখতে হয়। ঠাকুর সেটি বলছেন এবং চিকিৎসকদের উপর এই বিশ্বাসের দৃঢ়তা ঠাকুরের এত ছিল যে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ 1885 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর ডাক্তার রাখাল দাস ঘোষকে সহাস্যে বলছেন, ডাক্তার নারায়ণ আমি সব মানি। এবং এই দৈবী পুরুষ এইভাবেই চিকিৎসকদের সঙ্গে তাঁর দেওয়া ওষুধেও আস্থা রাখতেন। বলতেন, ওষুধও তাঁরই, তিনিই একরূপে চিকিৎসক। 1884 23 মার্চ ওষুধের উপকার প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঔষধে উপকার না হলে আফিমে বাহ্য বন্ধ হয় কেন? এবং 1882তেও তিনি এই বৈদ্যের প্রসঙ্গ এনেছেন। সাধুসঙ্গ এবং প্রার্থনা শীর্ষক আলোচনায় তিনি বলছেন, বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না, সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ লেগেই আছে। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনোটা কফের নারী কোনোটা পিত্তের নারী বোঝা যায়। অর্থাৎ সুন্দর করে তিনি বলছেন যে ঈশ্বরই ডাক্তার রূপে আসছেন, তিনি ওষুধ রূপে আপনার আমার সকলের কাছে আছেন। অর্থাৎ সকলের মধ্যে একত্ব, সর্বভূতে আমি আমাকেই দেখব, সেই বিশ্বাসকে দেখব, সেই বিশ্বাসটি ওই রাম ঘট ঘট মেলে, এটা ওই একই রাম, ওই রাম জগৎ পসেরা, ওই একজনকে দেখা, সেই জন্য একের সাধনা। এইটি অদ্বৈত বেদান্তের কথা, ওই রাম ঘট ঘট মেলে। ওটা কুকুর যখন রুটি খেয়ে যাচ্ছে তখনও ভক্ত বলছেন, রাম দাঁড়াও, রুটিতে ঘি মাখিয়ে দিই, এই বোধ। এবং সেই জন্য তিনি বলছেন বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। এবং সেই ধর্মীয় আলোচনাকেও এই চিকিৎসকদের সাথে এত মিলিয়ে দেওয়া যায়, সেই জন্যই বলা হয় উপমা রামকৃষ্ণস্য, তার উপমা তিনি নিজেই। সেখানে তিনি সুন্দর করে 1884 2 অক্টোবর একেবারে বলছেন, একজন কবিরাজ ওষুধ দিয়ে রোগীকে বললে, তুমি আর একদিন এসো, খাওয়া দাওয়ার কথা বলবো। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগড়ি ছিল, রোগীর বাড়ি অনেক দূর, সে আর একদিন এসে দেখা করলে। কবিরাজ বললে, সাবধানে খাওয়া দাওয়া করবি, গুড় খাওয়া ভালো নয়। রোগী চলে গেলে
একজন বৈদ্যকে বললেও ওকে অত কষ্ট দিয়ে আনা কেন, সেই দিন বললেই তো হতো। বৈদ্য হেসে বললেন, সেই দিন যদি বলি তাহলে রোগীর বিশ্বাস হতো না। সে মনে করত ওর ঘরে যে কালে এত গুড়ের নাগড়ি, উনি নিশ্চয়ই কিছু খান, তা না হলে গুড় জিনিসটি এত খারাপ নয়। আজকে সেই গুড়ের নাগড়ি লুকিয়ে ফেলেছি, এখন ওর বিশ্বাস হবে। অর্থাৎ এই আস্থাভাজনতাটা দরকার। সেই জন্য চিকিৎসককে এভাবেই রোগীর আস্থাভাজনে সচেষ্ট হওয়ার কথা। অহং মুক্ত, অজ্ঞানতা মুক্ত হয়ে একদম বিশ্বাস রাখা যে ঈশ্বরই কর্তা, সেটি ঠাকুর বারবার বলছেন। এবং সেই ঈশ্বরকে দেখার জন্যে যাঁরা সে যুগে এসেছিলেন, তার মধ্যে যে সাহেব ডাক্তার তিনি এসেছিলেন, তার নাম ডাক্তার জন মার্টিন কোটস। শ্রীরামকৃষ্ণদেবের কাছে এই জবরদস্ত ডাক্তার, মেডিকেল কলেজের যিনি প্রধান চিকিৎসক এবং নবম অধ্যক্ষ ছিলেন, তিনি ঠাকুরের কাছে এসেছিলেন। সাহেব ডাক্তার কোটস প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে তাই লেখা রয়েছে, রাজেন্দ্র ডাক্তার করে চিকিৎসা এখন, উপশম নহে ব্যাধি পূর্বের মতন, দিন দিন তনুক্ষীণ আকার বিকার, ভক্তগণে আনাইলে সাহেব ডাক্তার, ব্যাধি পরীক্ষিয়া তেহ শ্রী গোচরে কয়, বাড়িয়া গিয়াছে আর আরোগ্যের নয়। ঠাকুর চিকিৎসার জন্যেই ভক্ত রামচন্দ্র দত্ত তাকে কাশীপুর উদ্যানবাটিতে এই বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এসেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে বৈকুণ্ঠনাথ সান্যাল এই চিকিৎসককে আনার যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন। বলছেন, যদিচ প্রসিদ্ধ ডাক্তার দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসা হইতেছে, তথাপি প্রায় 8 মাস হইতে যায় আশা মতো উপশম, মানে 8 মাস হইতে যায় আশা মতো উপশম না দেখিয়া ভক্তগণ বড়ই উদ্বিগ্ন হন। মানে কেন আনছেন না, আশা মতো উপশম দেখছেন না, 8 মাস হয়ে গেল, ঠাকুরের রোগের ভালো হচ্ছে না, তাই ভক্তগণ উদ্বিগ্ন হলেন। কি রোগ বা কি উপায়েই শান্তি হতে পারে, এই আশায় এই মেডিকেল কলেজের অধ্যক্ষ বিজ্ঞ ডাক্তার কোটস সাহেবকে আনা হয়েছিল। ডাক্তার কোটসের জন্ম হয় 1832 খ্রিস্টাব্দে 6 জুলাই আয়ারল্যান্ডের ডাউন শহরে। প্রাথমিক শিক্ষা শেষ করে 17 বছর বয়সে তিনি আয়ারল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জেন্সে ভর্তি হন। সেখানকার পাঠ শেষ করে 1847 তিনি গ্লাসগো যান এবং সেখান থেকেই 1848 খ্রিস্টাব্দে তিনি এমডি ডিগ্রিটি অর্জন করেন। পরবর্তী পর্যায়ে তিনি ভারতীয় চিকিৎসা বিভাগের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন এবং 1855 খ্রিস্টাব্দে সহকারী শল্য চিকিৎসক হিসাবে সেনা বিভাগে যোগ দেন। অল্প কিছুদিন সেখানে কাজ করার পর তিনি বিভিন্ন সময় কটক, হাজারিবাগ এবং অন্যান্য অঞ্চলে সিভিল সার্জনের পদে কাজ করেন এবং জেলাগুলির পরিদর্শক পদেও যোগদান করেন। সিপাহী বিদ্রোহের সময় শিখ সিপাহীদের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সেই সময় তার কর্মদক্ষতা সরকারের প্রশংসা অর্জন করেছিল। কলকাতা মেডিকেল সোসাইটির একজন সক্রিয় সদস্যের চেষ্টাতেই এই দেশে মেডিকেল রেজিস্ট্রেশন চালু হয় এবং ভারতীয় মেয়েদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজে ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করতে এই ডক্টর জন কোটস তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন। জনস্বাস্থ্য এবং সাঁওতাল ভাষা সম্পর্কে তার একাধিক প্রবন্ধ লেখা ছিল। লেডি ডাফরিন পরিকল্পনার তিনি একজন একান্ত সমর্থক ছিলেন। 1895 খ্রিস্টাব্দের 10 জুলাই কলেরায় আক্রান্ত হয়ে এই কর্মবীর বিশিষ্ট চিকিৎসকের মৃত্যু হয়। 11 জুলাই তাকে সার্কুলার রোডের সমাধিক্ষেত্রে সমাধিস্থ করা হয়। বিখ্যাত এই সাহেব ডাক্তারকে ভক্ত রামচন্দ্র দত্ত কাশীপুর উদ্যানবাটিতে 15 মার্চ 1886 প্রথম ঠাকুরের কাছে আনেন। সেই দিনটি ছিল সোমবার, শুক্লা দশমী তিথি। জুতো পায়ে তিনি গটমট করে বাগানবাড়িতে ঠাকুরের সামনে আসেন। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ তার শ্রীরামকৃষ্ণের অন্তলীলার 2য় খণ্ডে যেটি লিখেছেন সেটি এরকম যে জুতো পায়ে তিনি গটমট করে ঘরে ঢুকে পড়লেন। অর্থাৎ সাহেব তো এত এই হিন্দু সংস্কার বা বাঙালি সংস্কার মানছেনই না, জুতো পায়ে তিনি ঢুকে পড়ছেন সাহেবী সংস্কার নিয়ে।
নিকটে দাঁড়িয়ে আছেন সেবক শশী। তার হাতের ডাক্তারি ব্যাগটি তিনি ধরবার জন্য এগিয়ে দেন। শশী আচারনিষ্ঠ ব্রাহ্মণ, খ্রিস্টান সাহেবের ব্যাগ স্পর্শ করতে তার দ্বিধা লক্ষ্য করা দেখে সাহেব রেগে অগ্নিশর্মা হন। তিনি চেঁচিয়ে বলতে থাকেন, ইউ গ্রো ফ্রম হিয়ার ইউ উল্লু। অর্থাৎ দেখুন, ঠাকুরের পার্ষদ রামকৃষ্ণানন্দজিকেও সেই সাহেব বলছেন, ইউ গো ফ্রম হিয়ার ইউ উল্লু। উপস্থিত অন্য একজন ডাক্তারের ব্যাগ ধরেন। এদিকে শশীর প্রতি ডাক্তারের এই রূঢ় আচরণ, ঠাকুর তো রূঢ় আচরণ কখনো পছন্দ করতেন না, গভীর মর্মাহত হলেন। তিনি বাধা দিয়ে বলতে থাকলেন, আহা থাক থাক। ডাক্তার কোটস মাদুরের ওপর বসেছিলেন। ঠাকুরের ব্যবহার্য তাকিয়া ডাক্তারকে দেওয়া হয়েছিল ঠেসান দিয়ে বসবার জন্য। কি ভাগ্য বলুন দেখি, ঠাকুর অবতারের তাকিয়া এই ডাক্তারবাবুকে দিচ্ছেন। ভগবানের এই যে অহেতুক কৃপা যখন আমরা স্মরণ করি না, তখন দু চোখ বেয়ে আমাদের জলটি এসে যায় যে তোমার এত করুণা। কোন আয়ারল্যান্ড শহরের একজন ডাক্তারকে তোমার লীলানাট্যে নিয়ে আসবে, এবং শুধু নিয়ে আসবে না, সে তো এত সংস্কার মানবে না, তার পূর্বজ সংস্কারকে তুমি কৃপা করে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তোমার ব্যবহৃত তাকিয়াটুকু তাকে দেবে এবং তাকে ফ্যাশন দিয়ে বসার জন্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ক্লান্ত হয়ে পড়েছেন দেখে মাস্টারমশাই তাকিয়া নিয়ে ঠাকুরের পিঠের পেছনে স্থাপন করলেন। ঠিক ঠাকুর কিছুক্ষণ তাতে হেলান দিয়ে বসলেন, তারপর তাকিয়া সরিয়া দেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের হাত ধরে বলেন তাকিয়ার ওপর হেলান দিয়ে বসতে। ঠাকুর ডাক্তারের হাত ধরছে। যে হাত পেতে, যে হাত ছুঁতে মুনি ঋষিরা যুগ যুগান্ত ধরে তপস্যা করছেন, এদের কি শক্তি পূর্বজন্মের, কি কৃপা ভগবানের, অনন্ত দয়া, অনন্ত করুণা যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হাত ধরছেন ডাক্তারের। ঠাকুরের মিষ্ট আচরণ ডাক্তারের মনকে প্রসন্নে পরিপূর্ণ করে দিচ্ছে। ওই যে মিষ্ট আচরণ দিয়েই জগতের সমস্ত বাধাকে জয় করা যায়, শুধুমাত্র মিষ্টত্ব। ওই জন্য বলে চরণ তোমাকে মন্দির পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু আচরণ তোমাকে মন্দিরে দেবতা বানিয়ে দেবে। সেইটি যখন ডাক্তার প্রসন্ন হচ্ছেন, তিনি সেই প্রসন্ন চিত্ত ডাক্তার কোটস বলছেন, হি শ্রী রামকৃষ্ণ ইজ ন্যাচারালি এ জেন্টলম্যান, অর্থাৎ অসম্ভব ভদ্র মানুষ। তিনি অবতার তত্ত্ব ইনকারনেশন জানেন কি বোঝেন আমাদের জানা নেই, কিন্তু শ্রী রামকৃষ্ণের এই হাত ধরা, তাকিয়াটুকু এগিয়ে দেওয়া তাকে প্রসন্নতা দিচ্ছে। যিনি নিজে প্রসন্নময় পুরুষোত্তম জগন্নাথ, তিনি অন্যকে প্রসন্ন চিত্তে ভরিয়ে দিচ্ছেন আর সার্টিফিকেট পাচ্ছেন ডাক্তারবাবুর কাছ থেকে, হি ইজ ন্যাচারালি এ জেন্টলম্যান। অতঃপর ডাক্তার সাহেব গলদেশ চাপিয়া পরীক্ষা করিতে প্রয়াস পাইলে ঠাকুর যেন শিহরিয়া হয়ে ওঠেন এবং ক্ষণকাল অপেক্ষা করিতে বলিয়া তাঁর স্বভাবজ সমাধিতে নিমগ্ন হন। ডাক্তার তখন ইচ্ছামতো পরীক্ষা করিয়া কহেন, ইহাকে ক্যান্সার অর্থাৎ কণ্ঠনালীর ক্ষতরোগ বলে। বহুদিন ব্যাপিয়া অবিরাম ঐশ্বরিক কথায় গলমধ্যস্থ সূক্ষ্ম শিরা এবং ঝিল্লির উত্তেজনায় ইহার উৎপত্তি। একজন বিদেশি ডাক্তার শ্রীরামকৃষ্ণের ক্যান্সার, এই ভাগবতী তনুর ক্যান্সারের কারণ নির্ণয় করছেন কেন না, অবিরাম ঐশ্বরিক কথায় গলমধ্যস্থ যে সূক্ষ্ম শিরা, এই যে কথা বলতে গেলে আমাদের শিরায় চাপ পড়ে, সেই গলমধ্যস্থ সূক্ষ্ম শিরা, সেই জন্য ঠাকুরের সন্তানরা, পার্ষদরা তাকে ঘিরে থাকছেন যে এই ভাগবতী তনু যেন চলে না যায়। আমরাও যেটি মঠ মিশনে দেখতে পাই যে তাদের এই শরীরকে সেবা দেওয়া, কারণ ওই সূক্ষ্ম শিরা এবং ঝিল্লির উত্তেজনা হয়, একটা এক্সাইটেশন, এবং সেখান থেকে আমাদের দেশে ইহাকে ধর্মযাজকের কণ্ঠরোগ কহে। এবার ডাক্তার বলছেন, যেহেতু বিদেশি ডাক্তার তিনি ধর্মযাজকের কথা জানেন, সেজন্য তিনি বলছেন কণ্ঠরোগ কহে। আমাদের উগ্র ঔষধ এ অবস্থায় ক্লেশদায়ক, সুতরাং বর্তমান চিকিৎসাই শুভ। অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসায় কি আর হচ্ছে না,
উগ্র চিকিৎসক, ডাক্তার তাকে অ্যাপ্লাই করতে চাইছেন না। আর ডাক্তারের পরীক্ষা নিরীক্ষার ফল সম্পর্কে রামচন্দ্র দত্ত লিখলেন, তিনি তাহার অবস্থা দেখিয়া চিকিৎসাতীত বলিয়া ব্যক্ত করেন। তিনি চিকিৎসার ভার নিতে অক্ষমতা জ্ঞাপন করেন। চিকিৎসক ঠাকুরের গলদেশ পরীক্ষার পূর্বেই ঠাকুর সেদিন সমাধিতে নিমগ্ন হয়েছিলেন বলে ডক্টর কোটস ঠাকুরের সমাধি অবস্থা প্রত্যক্ষ দর্শন করলেন এবং মুগ্ধ হলেন। পরে তিনি জনৈক ভক্তের কাছে বাইবেল বর্ণিত যিশুর এরকম অবস্থার কথা উল্লেখ করেছেন এবং ঠাকুরের সঙ্গে তার তুলনা করেছেন। এবং এছাড়াও তিনি শ্রীরামকৃষ্ণের মুখে সেদিন ভগবত প্রসঙ্গ শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার অনুরোধে, ঠাকুর তো সমাধিস্থ ছিলেন, তাই তার অনুরোধে ঠাকুর ইঙ্গিতে তাকেও ওই আসল সত্য মেসেজটা দিয়ে গেলেন। ঈশ্বর এক বই দুই নন, তিনি সর্বভূতে বিরাজ করছেন। কিছুক্ষণ পরে ডাক্তার প্রসন্ন মনে বিদায় নেন। ভাই ভূপতি ডাক্তারের পারিশ্রমিক 32টি টাকা দিয়েছিলেন। কেউ কেউ এখানে মতান্তর রয়েছে, কেউ কেউ বলেন যে তিনি ঠাকুরের পারিশ্রমিকের যে অর্থ সেটি নিতে চাননি, তিনি ঠাকুরের সেবার জন্য ব্যয় করতেই অনুরোধ করেছিলেন। ওইটি আসল, ওই যে চিকিৎসকের প্রতি বিশ্বাস, যেটি ঠাকুর বারবার বলছেন, কালী সাকার আবার নিরাকারা। তিনি তোমার কাছে এসে কথা কবেন, আমি যেন তোমার সাথে কথা করছি, আবার কথা নাও করতে পারেন। বিশ্বাস করো, সব হয়ে যাবে। তোমার নিরাকার বলে যদি বিশ্বাস থাকে তাহলে সেই বিশ্বাসে দৃঢ় করো, কিন্তু মতুয়ার বুদ্ধি করো না। তার সম্বন্ধে এমন কথা বলো না যে তিনি এই হতে পারেন আর এই হতে পারেন না। সেই জন্য এই ডাক্তার কোটস তিনি এই কাশীপুর উদ্যানবাটিতে এলেন এবং ডাক্তার কোটস বিদায় নেবার পর ঠাকুরের নির্দেশে তার বিছানাপত্রে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়েছিল। পুঁথিকার এই সাহেব ডাক্তার আসার ব্যাপারটিও উল্লেখ করেছেন পুঁথিতে। বলছেন, দিন দিন তনু ক্ষীণ আকার বিকার, ভক্তগণে আনাইলা সাহেব ডাক্তার, ব্যাধি পরীক্ষায় তেই শ্রীগোচরে কয়, বাড়িয়া গিয়াছে আর আরোগ্যের নয়, সাহেব চলিয়া গেল ছেড়ে দিয়ে হাল, অতঃপর আসিলেন শ্রীনবীন পাল। অর্থাৎ এরপরে অন্য ডাক্তার এসেছিলেন এবং এই ডাক্তার চলে যাওয়ার পর যেহেতু গঙ্গা জল ছড়ানো হয় এবং ঠাকুর বিছানা স্পর্শ করে ওং তৎসৎ মন্ত্র জপ করেছিলেন। ডাক্তার কোটস কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠেছিলেন। সিঁড়ির পাশে একতলায় একটি ছোট্ট ঘরে তখন শ্রী শ্রী মা থাকতেন, সঙ্গে থাকতেন ভাইজি লক্ষ্মী দিদি এবং গোলাপ মা। এই সিঁড়ি দিয়ে দুধের বাটি নিয়ে উঠতে গিয়ে মায়ের একদিন পা ভেঙে গিয়েছিল পড়ে গিয়ে। মা সারদা দেবী 2.5 মাস আগে তারকেশ্বরের কাছে হত্যা দিয়েও কোনো উত্তর পাননি। আজকে সাহেব ডাক্তার আসছেন শুনে মা হয়তো ভেবেছিলেন যে তার স্বামী সুস্থ হয়ে যাবেন, কিন্তু যখন ডাক্তার বললেন যে সম্ভব নয়, সেই ঘটনা থেকে আমরা এই ডাক্তার কোটসের 3টি চরিত্র পাই। সেবক শশী, যিনি পরবর্তীকালে স্বামী রামকৃষ্ণানন্দজি তার ব্যাগটি নিতে অস্বীকার করায়, ইতস্তত করায়, তিনি তাকে উল্লু বলেও গালাগালি দিয়েছিলেন। ডাক্তার কোটস মিলিটারিতে কাজ করতেন, ব্রিগেডিয়ার সার্জন, তাই তার উগ্র মেজাজ ছিল। কিন্তু ঠাকুরের সমাধি প্রসঙ্গ দেখে ভগবত প্রসঙ্গ তিনি শুনতে চেয়েছিলেন এবং তিনি ছিলেন বাইবেল পড়া ভগবত বিশ্বাসী মানুষ। তাই তিনি টাকা না নিয়ে তার চরিত্রের এই মহত্বকেই প্রকাশ করেছিলেন। 1882 সালের মে থেকে জুলাই ডাক্তার কোটস দেশে গিয়েছিলেন ছুটি নিয়ে এবং ওই সময় ডাক্তার রবার্ট হার্বে এই অধ্যক্ষের কাজ চালিয়েছিলেন, অর্থাৎ আমাদের যে কলকাতা মেডিকেল কলেজে অধ্যক্ষের কাজটি চালিয়েছিলেন। এবং কোটসের পূর্ববর্তী অধ্যক্ষ ছিলেন সার্জন মেজর বিডি স্মিথ এবং পরবর্তী অধ্যক্ষ ছিলেন ব্রিগেডিয়ার সার্জন E.A. বার্চ। এবং কলেরাতে তার মৃত্যু হয়েছিল, সেটি আমরা স্মরণ করি।
এবং ডাক্তারদের দুটি মেডিকেল সোসাইটি ছিল কলকাতায়। 1879-র 24শে নভেম্বর কলকাতা মেডিকেল সোসাইটি এবং 1880-র 21শে জানুয়ারি সেই মেডিকেল সোসাইটির প্রথম সভা হয়। সেখানে ডাক্তার কোটস ছিলেন উপসভাপতি এবং পরে সভাপতি। 1884 জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে সেই সভায় সভাপতি হিসাবে ডাক্তার কোটস উপস্থিত ছিলেন। মেডিকেল সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতার চিকিৎসকদের দ্বিতীয় প্রতিষ্ঠান, সেটিও গঠিত হয়েছিল এবং সেই প্রতিষ্ঠানে সভাপতি ছিলেন জগবন্ধু বোস। তিনিও কোটস মেমোরিয়াল কলেজের সভাপতি ছিলেন। ডাক্তার কোটসের শরীর চলে যাওয়ার পর 17 জুলাই 1895 ভারতীয় মেডিকেল সোসাইটির সভায় তাঁর স্মৃতিরক্ষার্থে কোটস মেমোরিয়াল ফান্ড তৈরি হয়েছিল এবং ফান্ডে যে পরিমাণ অর্থ সংগ্রহিত হয়েছিল তা দিয়ে কোটসের স্মৃতিতে একটি বেসরকারি কলেজ, কোটস মেমোরিয়াল কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জেন্টস অফ বেঙ্গল স্থাপিত হয়েছিল। সেটির উদ্বোধন হয়েছিল 1896 সালের 13 জানুয়ারি, 165 বউবাজার স্ট্রিট। পরে স্থানান্তরিত হয়। কোটস স্মৃতি পুরস্কার প্রদান হয় 1901 সাল থেকে। 1928 থেকে দেওয়া হয়েছে কোটস পদক। চিকিৎসা বিজ্ঞানে এই গবেষণার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই পদক দেওয়া থাকে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী পরবর্তীকালীন চিকিৎসক ডাক্তার জলধি কুমার সরকার, তিনি 1961 সালে এই কোটস পুরস্কারটি লাভ করেন। কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসা করতে এসে তিনি পরশমণি শ্রীরামকৃষ্ণদেবকে পেয়েছিলেন, তার সান্নিধ্য এবং তার জীবনটিকে তিনি স্বর্ণময় করেছিলেন। ভগবত প্রসঙ্গ শুনে, সমাধি দেখে এবং তারও পরে স্বয়ং ঈশ্বরকে স্পর্শ করে, স্বয়ং ঈশ্বরের মিষ্ট ভাষণ শুনে আন্তরিক হলে তিনি দেখা দান, আন্তরিক হলে তিনি কথা বলেন। এ যুগের মা কালী শ্রীরামকৃষ্ণ রূপ ধরে সেই ডাক্তার কোটসের মধ্যে আন্তরিকতার সন্ধান পেয়েছিলেন। তাই সেই সুলুক সন্ধানে ডাক্তার কোটসকে তিনি কৃপা করেছিলেন স্পর্শ দ্বারা, তার বাক্যের দ্বারা, তার ব্যবহৃত দ্রব্যের দ্বারা। তাই স্বর্ণময় হয়ে গিয়েছিল ডাক্তার কোটসের জীবন এবং রামকৃষ্ণ সাহিত্যে, রামকৃষ্ণ ভাব আন্দোলনে তার জীবন অমর হয়ে রইল। আজকের এই পুণ্য প্রভাতে আমরা ডাক্তার কোটসকে স্মরণ করব এবং সেই সঙ্গে এই স্মরণটিও রাখব যে বিদেশি বলে তিনি ব্রাত্য নয়, বরং শ্রীরামকৃষ্ণের কাছের লোক। এ ঠাকুর জাতপাতের কোনো বিচার মানেন না, দেশি না সাহেব সেসব মানেন না। তিনি শুধু খোঁজেন আন্তরিকতা, তিনি খোঁজেন মন, তিনি শুধু খোঁজেন দু চোখের জলধারা। সেটি দিতে পারলেই তিনি তুষ্টে, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। নমস্কার, ধন্যবাদ।